ম্যাম। বাকি সবাই কোথায়? সবাই সব গ্রুপে তো মেসেজ দিয়েছি। তোমাদের সব গ্রুপে তো মেসেজ গিয়েছে তাই না? সব গ্রুপে মেসেজ গিয়েছে না? আচ্ছা। তোমাদের সব গ্রুপে মেসেজ গিয়েছে? তোমরা মেসেজ পেয়েছো সবাই? জি মিস, পেয়েছি তো। আচ্ছা। আর ও তখনও তো মেসেজ দিয়েছিলাম, তখন সবাই তো মেসেজ দেখে ই করার কথা, লেফট করার কথা। তাছাড়া পরে তো তোমাদের ক্লাস হয়েছে তাই না? পরে ক্লাসে কি প্রবলেম হয়েছিল আমার মিস ক্লাসের পরে পরে? তো মিস ছিল মাত্র 3 জন নাকি 5 জন ছিলাম আমরা। ওরে আল্লাহ। আমি তো, আমার তো ওই যে গুগলে আসছিল, গুগল সমস্যা করছিল বুঝছো, গুগল নাকি নতুন গুগল মিট তো আপডেট হচ্ছে আমার ফোনে, অবশ্য কয়েক 2-3 দিন আগে আপডেট হয়েছে, আজকে আবার ইয়ে হয়েছে ভার্সন একটা এসছে। এই কারণে বারবার আসছিল নো সাস মিটিং। হ্যাঁ, কোনো কিছুতেই অন করা যাচ্ছিল না। পরে 2-3 ঘন্টা পরে না, এই 20 মিনিট পরে হয়তো ঠিক, তারপরে ইয়ে করে ঠিক হয়েছে, সেটিংস ইয়ে করে আবার। এই জন্য সমস্যাটা হয়েছিল। না হলে তো ক্লাস বেশ কিছু ধরে, আমরা তো প্রায় 10-15 মিনিট ক্লাস নিয়েছিলাম তাই না? তারপরে তো প্রবলেমটা হয়েছিল।
আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি মিস, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। মেয়েদের মধ্যে ক্লাস করে শুধু তোমরা কয়জন ক্লাস করো? ইয়ে, ঐশী তো আগে ক্লাস করতো, এখন ঐশী ক্লাস করে না? ঋতু? মিস বলতে কয়েকদিন ধরে করতেছে না, একটু অসুস্থ এই সেটাই তো, জন্য। ঐশী আগে তো ঐশীকে পেতাম সব সময়। হ্যাঁ, তো ঐশীকে এখন পাচ্ছি না, এখন শুধু সুমায়াকে দেখছি, তোমাকে আর হলো দুই তিনজনকে শুধু দেখি। সবার কি হলো, এখন সামনে প্রি টেস্ট পরীক্ষা, এখনই তো বেশি বেশি ক্লাস করতে হবে। সিলেবাস আগায় যাচ্ছে, ক্লাসগুলো করলে তোমাদেরই উপকার হবে, না হলে তো সমস্যা হয়ে যাবে বাবা। তাই জি না? মিস। ক্লাসগুলো করলে তোমরা সবগুলো বুঝতে পারবা না। সায়েন্সের সাবজেক্ট না বুঝে তো পড়া যায় না। পড়া যায়, বই তো সবই আছে, আমরা তো বইয়ের কথাই বলি, কিন্তু একটু বুঝলে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়তে সহজ হয়। মিস ফুল বই থাকবে প্রি টেস্টে? না না, ফুল বই কেন থাকবে? তোমাদের সিলেবাস দেওয়া আছে না প্রি টেস্টে, ওই অনুযায়ী থাকবে। আর ওগুলোই, যতদূর আচ্ছা পড়াবো, জি। হ্যাঁ যতদূর পড়াবো তার মধ্যেই কোশ্চেন থাকবে, যেমন তোমাদের চ্যাপ্টার 7 থেকে থাকবে, 8 থেকে থাকবে, তারপরে চ্যাপ্টার 9 পড়াবো, 9 থেকে থাকবে, চ্যাপ্টার 10 আছে, যদি শেষ করতে পারি। ঠিক আছে? জি মিস। এখন তোমাদের পরীক্ষার আগে যতটুকু পড়াবো ততটুকুর মধ্যে, বেশি দিব না, বেশি সিলেবাস দিব না। টেস্টে থাকবে বাবা ফুল বই, কারণ টেস্টে তো আসলে আলাদা আলাদা এক্সাম হবে, এখন তো একসঙ্গে হবে। আর টেস্টে পুরো বই নেওয়া হয় সাধারণত, কারণ তারপরে তো আর কিছু নেই। হ্যাঁ, আর বাকি সব কই, 3 মিনিট হয়ে গেল। এই যে রুবায়েতকে আমি খুঁজছিলাম, কয়দিন থেকে রুবায়েতকে দেখছি না। তো সবসময় ক্লাস করি ম্যাডাম। সবসময় করছো? গত ক্লাসে তো মনে হয় পাই নাই তোমাকে, আমি খেয়াল করি নাই। তুমি গত ক্লাসে ছিলা? তাহলে ম্যাডাম, তাহলে আমার নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে করতে পারিনি। হ্যাঁ, গত ক্লাসে আমি তোমাকে পাই নাই, আমি ভাবলাম যে তুমি কোথাও গেছো নাকি, তুমি তো রেগুলার ক্লাস করো। হ্যাঁ, আর বাকি সব ছেলেরা আমার গেল কই সব? আমরা কয়জন হলাম দেখি। ওরে আল্লাহ, আমরা 5 জন হয়েছে, আমি সহ 6 জন না? রুবায়েত সকালে ক্লাসে ছিল না? ম্যাডাম অন্য ক্লাসগুলো করছি রুবায়েত সকালে। বায়োলজি ক্লাসে ছিল না? বায়োলজি ক্লাসে ম্যাডাম আমি ওই সময় জয়েন করতে চেষ্টা করতেছিলাম, পরে পারি নাই। পরে শুনলাম যে আপনারও সমস্যা, ক্লাস নিতে পারতেছিলেন না, এই কারণে। হ্যাঁ, ওই যে গুগল থেকে একটা ইয়ে অপশন আসছিল, মিট থেকে সবসময় নো সাস মিটিং বলে কেটে গেল। এরপরে আর কিছুতেই অন করতে পারছি না, মিট মিট আর ওপেনই হচ্ছিল না। রিজয়েন দিলাম, কত এখন জয়েন। করলাম, আবার নতুন করে ভাবলাম যে আবার নতুন করে লিঙ্ক দেই, তোমাদের নিউ মিটিং লিঙ্ক দেই, নিউ মিটিং দিলাম, তারপরেও পাচ্ছি না, ওই একই কথাই সবসময় চলে আসছিল। ওই যে মিট নাকি আপডেট হচ্ছে সব সময়, এখন আপডেট হওয়ার কারণে গুগল মিট এই জন্য অনেকেরই নাকি প্রবলেম গুলো হচ্ছে।
এই জন্য ক্লাসটা এই সময় দিলাম আবার, যে তোমাদের তো ক্লাসটা নেওয়া দরকার। এমনিতে মাঝে আমি অসুস্থ থেকে কয়েকদিন ক্লাস নিতে পারি নাই। আচ্ছা তাহলে আমরা কি শুরু করে দিই, তাই না? কারণ আর কই, আর তো কেউ জয়েন করছে না। এখন কটা বাজে? 8:05 বেজে গেছে। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু তোমরা যখন কানের অন্তগঠন আমরা পড়েছিলাম, তাই না? কানের যে আমরা কানের যে গঠন আমরা ভালোভাবে পড়েছিলাম, এবং আমাদের কানের যে 3টা অংশ আমরা এটাও ভালোভাবে জেনেছিলাম। তো আমাদের কানের যে 3টা অংশ আমরা কি কি জেনেছিলাম, যে বহিকর্ণ, মধ্যকর্ণ আর একটা অন্তঃকর্ণ। আমরা গত ক্লাসে অন্তঃকর্ণ পর্যন্ত পড়েছিলাম এবং ছবিগুলো আমি আঁকিয়েছিলাম। আজকে ছবিগুলো তোমাদের আবার মেসেঞ্জারেও দিয়ে, তোমাদের গ্রুপে দিয়েছি। তোমরা ছবিগুলো ওখান থেকে সবাই নিয়ে নিবে এবং ছবিগুলো প্র্যাকটিস করবে। সকালবেলাও বলেছি তোমরা যে ছবিটা, কানের যে গঠনের ছবিটা অনেক সময় এক্সামে 3 মার্কসের জন্য চলে আসে, কান এবং চোখের গঠন। এই জন্য এই ছবিটা ভালো করে আঁকানো শিখবে। এখন আমরা এই যে কান, আমরা দেখো ওখানে লিখেছি যে কান শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। আমরা এখন এই যে ভারসাম্য রক্ষাকারী যে অঙ্গ, এই ভারসাম্য অঙ্গ সম্পর্কে আমরা জানবো। আমরা এটা কোথায় পেলাম? আমাদের যে অন্তঃকর্ণ আছে, অন্তঃকর্ণে আমরা দেখেছিলাম যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ যে আছে, এই মেমব্রেনাস ল্যাবিরিন্থ হলো ভারসাম্য এবং শ্রবণের অঙ্গ নিয়ে গঠিত। আমরা অন্তঃকর্ণে আমরা দেখেছিলাম যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ দ্বারা সে কি থাকে, পরিবেষ্টিত থাকে। এবং এই যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ যে আছে, এটা ল্যাবিরিন্থ নামক এই যে অস্থিটা দিয়ে এটা কি থাকে, পরিবৃত থাকে। এবং এই যে মেমব্রেনাস যে ল্যাবিরিন্থ আছে, এই মেমব্রেনাস ল্যাবিরিন্থ আবার এই ভারসাম্য এবং আমাদের যে শ্রবণ অঙ্গ এটা নিয়ে গঠিত। তাহলে আমরা এখন প্রথমে আমাদের জানবো ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। মানুষের যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, সে অঙ্গকে বলা হচ্ছে ভেস্টিবিউলার অ্যাপারেটাস। আমাদের ভারসাম্য রক্ষাকারী অঙ্গের নাম কি? ভেস্টিবিউলার অ্যাপারেটাস। তাহলে আমরা আমাদের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কি? আমরা ভারসাম্য রক্ষাকারী অঙ্গ জানলাম হলো ভেস্টিবুলার অ্যাপারেটাস। ভারসাম্য রক্ষাকারী অঙ্গ ভেস্টিবুলার 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 ভেস্টিবিউলার বা বুলার, যেটাই লেখা একই কথায়। আচ্ছা, আমি তোমাদের বই বিউলার আছে। ভেস্টিবিউলার অ্যাপারেটাস। এই যে ভেস্টিবিউলার যে অ্যাপারেটাস, আমাদের যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, এখানে এই ভেস্টিবিউলার অ্যাপারেটাসে দুটো ছোট গর্ত থাকে। দুটো ছোট কি থাকে? দুটো ছোট গর্ত বা গহ্বর এবং কিছু অর্ধবৃত্তাকার নালী নিয়ে এটা গঠিত। কে? ভেস্টিবিউলার অ্যাপারেটাস। আর এই ভেস্টিবিউলার অ্যাপারেটাসই হলো আমাদের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। তাহলে মানুষের ভারসাম্য রক্ষাকারী যে অঙ্গ আছে ভেস্টিবিউলার অ্যাপারেটাস, এটা কি নিয়ে গঠিত? আমাদের ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক দুটো ছোট গহ্বর এবং কিছু অর্ধবৃত্তাকার নালী নিয়ে এটা গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভেস্টিবুলার যে অ্যাপারেটাস আছে, এটা কি নিয়ে গঠিত? এটা হলো ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। ইউট্রিকুলাস ও স্যাকুলাস। ইউট্রিকুলাস ও স্যাকুলাস এটা কি? এটা হলো গহ্বর। ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এটা কি? গহ্বর। আর কি নিয়ে গঠিত? অর্ধবৃত্তাকার নালী। কিছু অর্ধবৃত্তাকার নালী নিয়ে এটা গঠিত। তাহলে আমরা যে এই যে ভেস্টিবুলার অ্যাপারেটাস, এটা ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক কয়টা গহ্বর? এখানে দুটি গহ্বর। হ্যাঁ, দুইটি গহ্বর এবং কিছু অর্ধবৃত্তাকার নালী নিয়ে এটা গঠিত।
এখন আমরা আসলে এই যে অর্ধবৃত্তাকার নালী, এটা কিন্তু তোমাদের একটা পরিমাণ দেওয়া আছে যে 3টি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। এখানে ছোট ছোট কিছু নালী দেখা যায়, এই জন্য আমি বলেছি যে কিছু নালী নিয়ে গঠিত। তবে মেইন যেটা সেটা হলো 3টা অর্ধবৃত্তাকার নালী এখানে আছে বড় বড়, সেই জন্য এটা বলেছি যে 3টি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত, কিন্তু আসলে কিছু অর্ধবৃত্তাকার নালী নিয়ে এটা গঠিত। তাহলে এই যে আমরা যে দেখলাম যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এটা দুটা গহ্বর নিয়ে গঠিত। এই যে গহ্বর বা গর্ত আছে, এই গর্তগুলো কি দিয়ে পূর্ণ থাকে? এই যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস যে গহ্বর আছে, এই গহ্বরটা আসলে এই গর্তটা তরলে পূর্ণ থাকে। কিসে পূর্ণ থাকে? তরল পদার্থে পূর্ণ থাকে। এখন আমরা জানি যে আমরা যে দুধ খাই, দুধও তরল, পানি খাই, পানিও তরল, জুসও তরল। তাহলে নিশ্চয়ই একটা নাম আছে, তাই না? আমরা যে এই যে আমরা যে বললাম যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এই গহ্বরটা কিসে পূর্ণ? তরল পদার্থে পূর্ণ। সেই তরল পদার্থের নাম কি? অ্যান্ডোলিম্ফ। সে তরল পদার্থের নাম কি? অ্যান্ডোলিম্ফ নামক তরলে পূর্ণ থাকে। তাহলে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস কি দিয়ে পূর্ণ থাকে? এরা হলো এই গহ্বরটা, ইউট্রিকুলাস এবং স্যাকুলাস যে গহ্বর আছে, এই গহ্বরটা কিসে পূর্ণ থাকে? এরা তরলে পূর্ণ থাকে। আর যে তরল দিয়ে পূর্ণ থাকে সেই তরলটার নাম হলো কি? এটা হলো অ্যান্ডোলিম্ফ। 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 তাহলে আমরা ইউট্রিকুলাস এবং স্যাকুলাস আমরা জানলাম যে এটা কোথায়? আমাদের যে শ্রবণ অঙ্গ, আমরা যে ভেস্টিবিউলার, আমাদের যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ আছে ভেস্টিবিউলার অ্যাপারেটাস, এই ভেস্টিবিউলার অ্যাপারেটাস কি নিয়ে গঠিত আমরা জানলাম? ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক দুটা গহ্বর এবং কিছু অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। আমরা যে গহ্বরটা দেখতে পাচ্ছি, এই গহ্বরটা কিসে পূর্ণ থাকে? ইউট্রিকুলাস এবং স্যাকুলাসের গহ্বরটা তরলে পূর্ণ থাকে। সেই তরলটার নাম কি? অ্যান্ডোলিম্ফ। এবং সেখানে একটা অঙ্গ থাকে, সেখানে একটা কি থাকে? এই গহ্বরের ভিতরে একটা অঙ্গ থাকে। এই গহ্বরের ভিতরে যে অঙ্গটা থাকে, আমরা এই যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এই যে গর্ত, এই গহ্বরের ভিতরে একটা অঙ্গ থাকে, সেই অঙ্গটার নাম হলো ম্যাকুলা। তার নাম কি? এখানে এই গহ্বরের ভিতরে কি থাকছে? ম্যাকুলা। ম্যাকুলা নামক একটা অঙ্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারসাম্য রক্ষাকারী যে অঙ্গ ভেস্টিবিউলার, এই ভেস্টিবিউলার যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক যে গহ্বর নিয়ে গঠিত, এই দুটো গহ্বর, এই দুটো গহ্বর কিন্তু খুবই ছোট। এই দুটো গহ্বর কি দিয়ে পূর্ণ থাকছে? তরল দিয়ে পূর্ণ থাকছে। এবং এই তরল পদার্থটার নাম কি? এন্ডোলিম্ফ। এই তরল পদার্থটার নাম কি? এন্ডোলিম্ফ। এবং এই যে গহ্বর, এই গহ্বরে আবার একটা অঙ্গ থাকে, একটা বিশেষ একটা অঙ্গ থাকে, সেই অঙ্গটার নাম হলো ম্যাকুলা। সেই অঙ্গটার নাম কি? ম্যাকুলা। আর এই যে ইউট্রিকুলাস যে আছে, ইউট্রিকুলাস সাধারণত ইউট্রিকুলার মেঝেতে এগুলো, এই যে অঙ্গটা, এই অঙ্গটা কোথায় কিভাবে থাকে দেখো, ইউট্রিকুলাসের মেঝেতে থাকে। ইউট্রিকুলাসের মেঝেতে আনুভূমিক ভাবে এবং স্যাকুলাসের প্রাচীরে সে কি থাকে? উলম্ব ভাবে অবস্থান করে। তাহলে এই যে ম্যাকুলা যে অঙ্গটা আমরা দেখছি, এটা কোথায় থাকে? এই যে ইউট্রিকুলাস, এটা উলম্ব ভাবে থাকে মেঝেতে, আর স্যাকুলাসের একদম গা ঘেঁষে মানে তার প্রাচীরে থাকে। প্রাচীরে কিভাবে থাকে? উলম্ব ভাবে এই ম্যাকুলাটা অবস্থান করে। তাহলে আমরা এই যে ম্যাকুলা যে আছে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস গহ্বরে, সেটা সম্পর্কে আমরা জানলাম। এবং ম্যাকুলায় এখানে অনেকগুলো রোম থাকে। এখানে কি থাকে? অনেকগুলো রোম থাকে, এবং সেই রোমগুলো সংবেদী রোম। এবং এই যে যে রোমগুলো আছে, এই রোমগুলো সাধারণত এদের যে কোষগুলো আছে, এই কোষগুলো অটোলিথ, ক্যালসিয়াম কার্বনেট কণিকা এবং কণিকা এবং ক্যালসিয়াম কার্বনেট সম্পৃক্ত। এটা এই এই যে আমরা যে এতক্ষণ যে ম্যাকুলা পড়লাম, এই ম্যাকুলার যে সংবৃতি যে রোম কোষ থাকে, এই কোষগুলো সাধারণত এখানে অটোলিথ এবং ক্যালসিয়াম কার্বনেট কণিকা থাকে। এবং ক্যালসিয়াম কার্বনেট কণিকা থাকার কারণে এরা যে অটোলিথিক যে মেমব্রেন, এই মেমব্রেনটা তার সঙ্গে একদম খুব দৃঢ়ভাবে কি থাকে? বেঁধে থাকে। তাহলে আমরা আমাদের যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, যে ভেস্টিবিউলার অ্যাপারেটাস,
এর যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাসের যে তরলের যে পূর্ণ থাকে, এই তরলটার নাম জানলাম আমরা এন্ডোলিম্ফ। এবং এই তরলের এই যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাসের যে গহ্বর আছে, গহ্বরে একটা বিশেষ অঙ্গ থাকে, সেই অঙ্গটার নাম কি জানলাম? ম্যাকুলা। এবং এই ম্যাকুলাতে কি থাকে? কতগুলো সংবেদী রোম থাকে। এবং এই রোমগুলো সাধারণত এই যে অটোলিথ যে আছে, এখানে ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ থাকে। এবং এটা সাধারণত এই যে এই অটোলিথিক মেমব্রেনকে ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ হওয়ার কারণে সেই অটোলিথকে কি করে? দৃঢ়ভাবে তার সঙ্গে বেঁধে রাখে। আর আমরা যে এই যে নালীগুলো জানলাম, যে আমরা জানি যে আমাদের যে আমরা প্রথমে দেখলাম যে ভেস্টিবিউলার যে অ্যাপারেটাস, এই ভেস্টিবিউলাস অ্যাপারেটাস শুধু ইউট্রিকুলাস এবং স্যাকুলাস না, এর সঙ্গে আরো কিছু অর্ধবৃত্তাকার নালী নিয়ে ভেস্টিবিউলার অ্যাপারেটাস গঠিত। এখন এই যে অর্ধবৃত্তাকার নালীগুলো যে আছে, এই নালীগুলো সাধারণত ইউট্রিকুলাস থেকে বিকশিত হয়। এই আমরা যে এই যে অর্ধবৃত্তাকার যে নালী বললাম, এই নালীগুলো কোথা থেকে বিকশিত মাঝখানে কি হয়? লিখছেন মিস? এই যে ও এর নিচে হ্যাঁ, ইউট্রিকুলার আর এই যে স্যাকুলাসের নিচে যে একটা অ্যারো সাইন। ইউট্রিকুলাস এবং স্যাকুলাস, এটা হলো ম্যাকুলা। এটা একটা অঙ্গ থাকে এই গহ্বরে। ধরো এটা একটা গর্ত, এই গর্তে ম্যাকুলা নামক একটা অঙ্গ থাকে। গর্তে কি থাকে? এটা একটা অঙ্গ, ম্যাকুলা ম্যাকুলা। নামক একটা বিশেষ অঙ্গ থাকে। বুঝেছো? জি মিস। তাহলে আমরা যে এই যে অর্ধবৃত্তাকার যে নালী বললাম, এই নালীটা, এই অর্ধবৃত্তাকার নালীটা সাধারণত এই ইউট্রিকুলাস থেকে বিকশিত হয়। বিকশিত হয় মানে কি? মানে বের হয়, নিজেকে মেলিয়ে ধরে, তাই না? বিকশিত হয়। বিকশিত এখান থেকে যখন বের হচ্ছে, বের হয়ে তাহলে কি হচ্ছে? এই আবার সে এই ইউট্রিকুলাসে সে কি হচ্ছে? উন্মুক্ত হচ্ছে। এবং একটা নালী উলম্ব ভাবে আরেকটা নালী সাধারণত দেখা যায় আনুভূমিক ভাবে সেখানে অবস্থান করছে। এবং নালীগুলো সবসময় একটা কোণে অবস্থান করে, এবং কোণটা হয় হলো সমকোণে অবস্থান করে। নালীগুলো কিভাবে অবস্থান করে? সমকোণে অবস্থান করে। এবং যখন একটা নালী ঘূর্ণনের কি করে? অক্ষ নির্দেশ করে। এবং এই যে নালীগুলো আছে, আমরা এই নালীগুলো সাধারণত আমরা এন্ডোলিম্ফে কি থাকে? পূর্ণ থাকে। নালীগুলো কি থাকে? এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। তবে প্রত্যেকটার যে প্রান্ত আছে, এই প্রান্তটা স্ফীত হয়ে তারা কি হয়? অ্যাম্পুলায় পরিণত হয়। এবং যখন অ্যাম্পুলায় পরিণত হয়, অ্যাম্পুলায় এখানেও সংবেদী রোম থাকে। এবং এই রোমগুলো, এটা সাধারণত কুপুলা নামক জিলোটিন পর্দায় গভীরভাবে তারা কি থাকে? গেঁথে থাকে। প্রথিত থাকে মানে কি? তারা গভীরভাবে গেঁথে থাকে। এবং এই রোমগুলো অ্যান্ডোলিম্ফকে সাধারণত প্রকৃত অবস্থায় থাকে। অ্যান্ডোলিম্ফে কি থাকে? প্রকৃত অবস্থায় থাকে। তাহলে আমি আবার রিভিউ করছি শুরু থেকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা সবসময় আসে। তাহলে আমরা পড়লাম ভারসাম্য অঙ্গ। আমরা মানুষের যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, সেটাকে আমরা জানি যে কি বলে? ভেস্টিবিউলার অ্যাপারেটাস। আমি বারবার বলছি, যারা শুরুতেই ছিল, যে ভেস্টিবিউলার অ্যাপারেটাস কি নিয়ে দুটো ছোট গহ্বর আছে, সে গহ্বর দুটোর নাম কি বলো? ভেস্টিবিউলার ম্যাম অ্যাপারেটাসে, ইউট্রিকুলাস আর স্যাকুলাস। হ্যাঁ, গুড। একটা হলো ইউট্রিকুলাস আর একটা হলো স্যাকুলাস নামক গহ্বর থাকে। এবং এখানে কি থাকে? অর্ধবৃত্তাকার নালী থাকে। কিছু বলেছি, তিনটি লিখলেও হবে, তিনটি অর্ধবৃত্তাকার নালী থাকে। তাহলে এই যে আমরা যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস বললাম, এটা কি দিয়ে পূর্ণ থাকে? তোমরাই বলো। সামিনা, অন্য কেউ বলো। আর যে দুই তিনজন আছে আমি ওনার, বলবো হ্যাঁ বলো। এন্ডোলিম্ফ নামক তরল দিয়ে পূর্ণ থাকে। গুড। এন্ডোলিম্ফ নামক তরল দিয়ে যে পূর্ণ থাকে, ওইখানে একটা অঙ্গ থাকে। এই গহ্বরের ভিতরে একটা বিশেষ অঙ্গ থাকে, সে অঙ্গটার নাম কি? মানে আমি বলবো বলো। ম্যাকুলা। ম্যাকুলা। এই যে ম্যাকুলা, ম্যাকুলা আবার কি আছে? কিছু সংবেদী রোম আছে। এবং এই রোমগুলো, এখানে যে অটোলিথ, এই অটোলিথে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ হয়, এটা কি থাকে? এখানে দৃঢ়ভাবে সে গেঁথে থাকে। আর আমরা এই যে আমরা যে অর্ধবৃত্তাকার নালী বললাম, এই অর্ধবৃত্তাকার নালীটা কোথা থেকে? ইউট্রিকুলাস থেকে সে কি হয়? বিকশিত হয়। বিকশিত আবার ইউট্রিকুলাসে উন্মুক্ত হয়। কোথায় মুক্ত হয়? ইউট্রিকুলাসে উন্মুক্ত হয়। এবং এটা সাধারণত এই নালীগুলো, এর মধ্যে যে দুটো নালী আছে, দুটো নালী উলম্ব ভাবে আর একটা আনুভূমিক ভাবে অবস্থান করছে। এবং নালীগুলো আমি একটু আগে বলেছি যে তারা কি করে? কোণে অবস্থান করে। কোন কোণ? মনে রাখতে পেরেছি আমরা? তারা কোন কোণে অবস্থান করে? সমকোণ।
সমকোণ। সমকোণে অবস্থান করে। তারা কোন কোণে অবস্থান করে? সমকোণে অবস্থান করে। এবং তারা এই নালীগুলো একটা ঘূর্ণনের কি নির্দেশ করে? অক্ষ নির্দেশ করে। তোমরা ফিজিক্সে অবশ্যই পড়েছো এগুলো সম্পর্কে। তো এই যে নালীগুলো, এই নালীগুলো কি দিয়ে পূর্ণ থাকে? এই নালীগুলো এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। নালীগুলো কিসে পূর্ণ থাকে? এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। এবং এই নালীগুলো যে এন্ডোলিম্ফে পূর্ণ থাকে, এই নালীগুলোর এক প্রান্ত থেকে একটা জিনিস সৃষ্টি, একটা কোষ, এই নালীগুলো তারা, এই যে নালীগুলো যে প্রান্ত আছে, এই প্রান্তগুলো স্ফীত হয়ে তারা কি করে? অ্যাম্পুলায় পরিণত হয়। এবং অ্যাম্পুলাতেও কি থাকে? সংবেদী রোম থাকে। অ্যাম্পুলাতে কি থাকে? সংবেদী রোম থাকে। এবং সংবেদী রোমগুলো তারা কি নামক? কুপুলা নামক জিলেটিন পর্দায় তারা কি থাকে? গভীরভাবে প্রোথিত থাকে। এবং রোমগুলো এন্ডোলিম্ফে সাধারণত প্রক্ষিপ্ত অবস্থায় থাকে। তাহলে আমরা যে ভারসাম্য অঙ্গ আমরা বুঝেছি? বুঝেছো? কোনো প্রশ্ন আছে তোমাদের? না ম্যাডাম। ওকে। ম্যাম লাস্টের এরপরে দিকটা আরেকবার বলবেন, এটা শুনতে হ্যাঁ, পাচ্ছি। রাস্টের দিকে হলো আমরা যে নালী আছে, এই যে আমরা বলেছি যে আমাদের যে ভেস্টিবিউলার আমাদের যে ভারসাম্য অঙ্গ ভেস্টিবিউলার অ্যাপারেটাস, এই যে ভেস্টিবিউলার অ্যাপারেটাস আমরা দেখলাম যে দুটো ছোট গহ্বর এবং অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। তোমাদের তিনটা দেওয়া আছে, আগে কিছু বলা ছিল, এখন তিনটা করে দিয়েছে। তিনটা অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। এই যে নালীগুলো, এই নালীগুলো কোথা থেকে? এই নালীগুলো ইউট্রিকুলাস থেকে কি হয়? বিকশিত হয়। আবার ইউট্রিকুলাসে কি হয়? উন্মুক্ত হয়। ইউট্রিকুলাস থেকে বিকশিত হয়ে আবার কোথায় উন্মুক্ত হয়? ইউট্রিকুলাসে উন্মুক্ত হয়। এবং এই যে এই নালীগুলো, এই নালীগুলোর মধ্যে দুটো নালী কি হয়? দুটো নালী আমরা দেখেছি যে উলম্বভাবে এবং একটা আনুভূমিক ভাবে তারা অবস্থান করে। এবং নালীগুলো পরস্পর সাধারণত সমকোণে অবস্থান করে। এবং সমকোণে যখন অবস্থান করে তখন একটা ঘূর্ণনের অক্ষ নির্দেশ করে। তারা কি করে? ঘূর্ণনের অক্ষ নির্দেশ করে। এবং এই যে নালীগুলো আছে, এই নালীগুলোর প্রান্ত, প্রত্যেকটা প্রান্ত স্ফীত হয়ে তারা কি গঠন করে? হ্যাঁ, আমি একটু আগে বলেছিলাম কি গঠন করে? অ্যাম্পুলা নির্দেশ করে। তারা কি গঠন করে? অ্যাম্পুলা গঠন করে। আর এই যে অ্যাম্পুলা আছে, অ্যাম্পুলাতে কি আছে? সংবেদী রোম আছে। অ্যাম্পুলাতে কি থাকে? সংবেদী রোম থাকে। এবং এখানে এই যে সংবেদী যে রোমগুলো আছে, এই সংবেদী রোমগুলো থেকে একদম কুপুলা নামক একটা জিলেটিন পর্দায় তারা কি থাকে? প্রোথিত থাকে, মানে গভীরভাবে গেঁথে থাকে। এবং এন্ডোলিম্ফে তারা কি হয়? সাধারণত রোমগুলো প্রক্ষিপ্ত অবস্থায় থাকে। বুঝেছো স্বামী? জি ম্যাম। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা এখন দিয়ে দে, আর মনে হয় কেউ আসবে না, না? দেখি, দেখো তো অ্যাটেন্ডেন্স শিটটা এখন ঠিক হয়েছে কিনা। আমি ঠিক করেছি। ম্যাম আরেকটু পরে দেন, স্টুডেন্ট আসতে পারে আর। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু মনে করে দিও, অনেক সময় দেওয়াই হয় না। হ্যাঁ, আমি বের হয়ে চলে যাই। স্বামী খান কে আসবে? হ্যাঁ, দেখি, অপেক্ষা করি আরেকটু যদি আসে স্টুডেন্ট। আমি কনফিডেন্স দেখে আমার মানে কেমন যে লাগলো, অনেক কনফিডেন্স আর একটু আসবেই। তাই না? কনফিডেন্স তো ভালো, ও তো ভালো কথাই বলেছে বাবা। আসলে তো তারই উপকার হবে, বলো? এই যে তোমরা এখন দেখো যে তোমাদের যে ভারসাম্য অঙ্গ আছে, তোমরা কিছুটা হলো দুই এক লাইন লিখতে পারবা, কিন্তু যারা আসেনি, যারা শোনেনি, তারা কি পারবে বলো? হ্যাঁ, এই এমসিকিউ কিন্তু খুবই আসে যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস যে গহ্বর আছে, এই গহ্বর কি দিয়ে পূর্ণ থাকে? হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। কি দিয়ে পূর্ণ থাকে বলো? মিস তরল কন্ডোলিস মেবি কিছু একটা। হ্যাঁ, সে সে তরলটার নাম কি? নামটা লিখতে হবে। অ্যান্ডোলিম। অ্যান্ডোলিম্ফ নামক তরলে পূর্ণ থাকে। ঠিক আছে? তো এই যে এই প্রশ্নটা যারা আসেনি, জয়েন করেনি, তারা কি পারবে বলো তো? কিছুই পারবে না। আচ্ছা, এখন আমরা যেটা জানবো হলো শ্রবণ অঙ্গ। আমরা আমরা জানি যে আমাদের যে শ্রবণ অঙ্গ, আসলে আমাদের যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এতক্ষণ আমরা পড়লাম, আমাদের এই যে স্যাকুলাস কিন্তু আসলে শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। কিন্তু এটার গঠনটা খুবই জটিল, খুবই জটিল যাকে বলা চলে। তোমাদের এত জটিল দেওয়া নেই, কিন্তু যারা মেডিকেল সায়েন্স পড়ে ওদের বই দেখেছিলাম। আমরা তো সাধারণত আগে পিএস ভার্মা এবং কোটপালের বই আমরা ফলো করতাম। তো ওখানে যে গঠনটা দেওয়া আছে আসলে খুবই জটিল। আমরা মনে করি যে খুবই সহজ, কিন্তু আসলে আমাদের এক একটা অর্গান, মানে অঙ্গ যে আমাদের এত জটিল, না মানে পড়লে বোঝা যায় না। আসলে যারা মেডিকেলে পড়ে ওরা তো জানে।
তো আমাদের আসলে ইন্টারমিডিয়েটে খুবই অল্পভাবে দেওয়া আছে। তো যাই হোক, তো আমরা যে এই যে শ্রবণ অঙ্গ যে আমাদের আছে, আহ আমরা ইউটিউব আমাদের যে স্যাকুলাস এটাকে সাধারণত আমরা যে শ্রবণে সাহায্য করে বলা হয় স্যাকুলাসকে। তো এই যে মানুষের যে শ্রবণের সাথে এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট যে অঙ্গ, এটাকে বলা হচ্ছে হলো ককলিয়া। আমরা কিন্তু যখন কানের ছবিটা আঁকিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই ককলিয়াটা কেমন, শামুক যে তোমরা দেখেছিলা যে পাইলা গ্লোবাস শামুক, শামুকের আমরা এরকম পেঁচানো 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 একটা ছবি এঁকেছিলাম। তখন কিন্তু নাম দিয়েছিলাম, বলেছিলাম যে মা ছোটবেলায় 3 লেখা শিখাইছে এইভাবে, তাই না? তখন তোমরা বলেছিলে যে ম্যাডাম 3 লেখা তো অনেক সহজ, এটা চেয়ে এটা জটিল। তো এই যে এটাই হলো কক, আমি হ্যাঁ বলছিলাম ককলিয়া। হ্যাঁ, এই শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গকে কি বলা হয়? ককলিয়া বলে। এবং এই যে ককলিয়ার যে আমরা বললাম যে এটা আসলে স্যাকুলাস, এই যে বললাম যে আমাদের শ্রবণ অঙ্গ হিসেবে সাধারণত স্যাকুলাসকে করা, স্যাকুলাস আমাদের শ্রবণে সাহায্য করে। তো এই যে স্যাকুলাসের যে অঙ্কিত দেশ থেকে এটা বের হয়, এই ককলিয়াটা বের হয়ে এটা সাধারণত আমরা দেখতেই পাচ্ছি যে এই অঙ্গটা কেমন, শামুকের খোলকের মতো পেঁচানো, এটা কেমন শামুকের খোলকের মতো পেঁচানো। এবং এখানে দেখো যে কতগুলো এখানে ককলিয়ার দুটো পর্দা দিয়ে 3টি সমান্তরাল অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠে বিভক্ত। এখানে 2টা পর্দা, কিন্তু এখানে 3টা কি আছে, সমান্তরাল অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ আছে। হ্যাঁ, উপরের দিকে যেটা আমরা যখন ছবি আঁকিয়েছিলাম, দেখো তোমাদের এই পাশে ছবিটা আমার তোমাদের বই দেওয়া আছে মনে হয়। তো আমরা যখন এই ছবিটা আঁকিয়েছিলাম তখন দেখেছিলাম যে উপরে আছে ভেস্টিবুলি, একটা কি আছে দেখো যে ভেস্টিবিউল আছে। এই যে ভেস্টিবুলি যে আছে, এই ভেস্টিলিপি সাধারণত এখানে বলা হচ্ছে পেরিলিম্পে পূর্ণ। এখানে উপরের দিকে থাকবে পেরিলিম্পে পূর্ণ স্কালা ভেস্টিবুলি এবং অ্যান্ডোলিম্ফে পূর্ণ স্কালা মিডিয়া, পেরিলিম্ফে পূর্ণ স্কালা টিম্পেনি। এখানে যে 3টা প্রকোষ্ঠ আছে দেখো, সেই 3টা প্রকোষ্ঠের নাম আমরা, তাহলে আমরা যে আমাদের যে শ্রবণ অঙ্গ সাধারণত সংশ্লিষ্ট যে অঙ্গ আমার শ্রবণ অঙ্গের সাথে সার্কুলাসের পাশাপাশি, সেটা হলো ককলিয়া। এই ককলিয়াতে আমরা যে 3টা অনুদৈর্ঘ্য যে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, তার মধ্যে উপরে একটা হলো কি আমাদের স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা স্ক্যালা ভেস্টিবুলি, ভেস্টিবুলি, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা ভেস্টিবুলি। আরেকটা কি থাকবে স্ক্যালা ভেস্টিবুলি। তারপরে আমরা দেখবো যে হলো মাঝে থাকবে স্ক্যালা মিডিয়া, মাঝে কি স্ক্যালা মিডিয়া, স্ক্যালা স্ক্যালা মিডিয়া, মিডিয়া, স্ক্যালা মিডিয়া। এরপর নিচে যেটা থাকবে সেটা হলো আমরা স্ক্যালা টিম্পেনি, স্ক্যালা টিম্পেনি, টিম্পেনি। আমরা এই যে স্ক্যালা ভেস্টিবুলি এবং উপরে যে পূর্ণ স্ক্যালা ভেস্টিবুলি, এটা কিসে পূর্ণ থাকছে? পেরিলিম্পে। আর স্ক্যালা যে মিডিয়া, এটা হলো স্ক্যালা মিডিয়া, এটা আমরা যে দেখতে পাচ্ছি স্ক্যালা মিডিয়াটা মাঝে, এটা সাধারণত পূর্ণ থাকে হলো এন্ডোলিম্ফে। স্ক্যালা এটা থাকে কিসে পূর্ণ? মাঝে এটা এন্ডিলিম্ফে। আর স্ক্যালা টিম্পনি এটাও পেরিলিম্ফে। তাহলে দেখো স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা টিম্পেনি এরা কি দিয়ে পূর্ণ থাকছে? এরা থাকছে হলো পেরিলিম্ফ, পেরিলিম্ফ, পেরিলিম্ফ। আর মাঝে কি আছে? স্ক্যালা মিডিয়া। দেখো স্ক্যালা মিডিয়া সে আলাদা, সে কিসে পূর্ণ থাকছে? এন্ডোলিম্ফে, এন্ডোলিম্ফে। তাহলে বুঝেছো? আমরা এখানে 3টা যে আমরা তার যে 3টা আমরা প্রকোষ্ঠ দেখলাম, হ্যাঁ, এই যে 3টা যে অনুদৈর্ঘ্য যে প্রকোষ্ঠে বিভক্ত, উপরে আমরা যেটা দেখলাম সেটা হলো স্ক্যালা ভেস্টিবুলি। স্ক্যালা ভেস্টিবুলি কিসে পূর্ণ থাকে? পেরিলিম্পে। আর মাঝে আমরা দেখলাম স্ক্যালা মিডিয়া, স্ক্যালা মিডিয়া কিসে পূর্ণ থাকে? এন্ডোলিম্ফে। আর নিচে থাকে হলো স্ক্যালা টিম্পেনি, স্ক্যালা টিম্পেনি পূর্ণ থাকে হলো পেরিলিম্পে। তাহলে দেখো আমরা স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা টিম্পেনি কিসে পূর্ণ থাকছে? পেরিলিম্পে। আর স্ক্যালা যে মিডিয়া সে পূর্ণ থাকছে এন্ডোলিম্ফে। স্ক্যালা মিডিয়ার
এটার উপরে রেসনার ঝিল্লি থাকে এবং নিচে থাকে বেসিলার ঝিল্লিতে সে আবদ্ধ থাকে। তাহলে এই যে আমরা যে স্কালা মিডিয়া, এই যে স্কালা যে মিডিয়া আছে, এই স্কালা মিডিয়ার, হ্যাঁ স্কালা মিডিয়ার আমরা এখানে উপরে দিকটি হলো রেসনার ঝিল্লি আর নিচে হলো বেসিলার ঝিল্লি। তাহলে স্কালা মিডিয়ার এটার উপরে কি থাকছে, স্কালা মিডিয়ার উপরে থাকছে হলো রেসনার ঝিল্লি। ঝিল্লি মানে কি বলো, তোমরাই বলো। আর নিচে থাকছে কি, নিচে থাকছে হলো বেসিলার আবরণ, মানে যে ঝিল্লি। হ্যাঁ, আবরণ বা পর্দা বা মেমব্রেন, তাই না, এটাই হলো ঝিল্লি। তাহলে এই যে বেসিলার যে ঝিল্লি, হ্যাঁ এই বেসিলার ঝিল্লিটা, এটার যে কোষ আছে বেসিলার ঝিল্লিতে এপিথেলীয় কোষ, এই এপিথেলীয় যে কোষটা আছে আমরা যে দেখছি হলো বেসিলার ঝিল্লিতে, আমরা এই এপিথেলীয় কোষগুলো এগুলো সাধারণত রূপান্তরিত হয়, এগুলো কি হয়, রূপান্তরিত হয়, এবং এগুলো যখন রূপান্তরিত হয় তখন সংবেদী অর্গান অফ কোয়ার্টি গঠন করে। তাহলে আমরা স্কালা মিডিয়ার আমরা যে দুটো ঝিল্লি দেখলাম, উপরের দিকে দেখলাম রেসনার ঝিল্লি আর নিচের দিকে দেখলাম বেসিলার ঝিল্লি। এই যে রেসনার যে ঝিল্লি আছে, এই রেসনার ঝিল্লির উপরে আবার কি আছে, এই রেসনার ঝিল্লির উপরে এপিথেলীয় কোষ আছে এবং এই কোষগুলো রূপান্তরিত হয়ে তারা কি গঠন করবে, সংবেদী অর্গান অফ কোয়ার্টি। এবং এর যে একদম শীর্ষে মানে উপরের দিকে, শীর্ষ মানে কি একদম উপরে, শীর্ষে ককলিয়ার ঊর্ধ্ব এবং নিম্ন প্রকোষ্ঠে একটা সরু নলাকার অংশের সাহায্যে পরস্পর তারা যুক্ত থাকে, এবং পরস্পর তারা যে যুক্ত থাকে এটার নাম হলো হেলিকোট্রিমা। এর নাম কি, হেলিকোট্রিমা। এর নাম কি, হেলিকোট্রিমা। তাহলে আমরা যে শ্রবণ অঙ্গ, আমরা এটা বুঝেছি, বুঝেছো? একটু কঠিন লাগছে তাই না? বেশি কঠিন। কে কার কেউ বেশি কঠিন? হ্যাঁ মিস এ তো পুরো মুখস্থ করতে হবে মিস, গিলে খাইতে হবে। আসলে গিলে খাইতে হবে। আচ্ছা আমি আবার বলছি, মন দিয়ে শোনো। তো আমাদের যে এই যে মানুষের যে শ্রবণ অঙ্গ, এই শ্রবণ অঙ্গ আমরা যে শ্রবণের সাথে যে আমাদের সংশ্লিষ্ট যে অঙ্গ, আমরা এটাকে বলছি হলো ককলিয়া। আমরা যে ককলিয়া বললাম, এই ককলিয়া কোথা থেকে বের হয়? আমরা জানি যে স্যাকুলাসের যে অঙ্কীয় দেশ আছে এখান থেকে এটা বের হয়। এটা দেখতে কেমন, শামুকের প্যাচের মতো। এটা দেখতে কেমন, শামুকের প্যাচের মতো। এটা যে শামুকের প্যাচের মতো, এখানে কি আছে, এই ককলিয়ার দুটো পর্দা এবং তিনটা প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এই ককলিয়াতে কয়টা পর্দা আছে, দুটো পর্দা এবং তিনটা প্রকোষ্ঠ। আমরা যে তিনটা প্রকোষ্ঠের কথা বললাম, প্রথম যে প্রকোষ্ঠ একটা হলো স্ক্যালা, একটা স্ক্যালা ভেস্টিবুলি, একটা স্ক্যালা মিডিয়া আর একটা হলো স্ক্যালা টিম্পেনি। আমরা যে যে স্ক্যালা একটা স্ক্যালা ভেস্টিবুলি এটা কি আর পর্দা একটা, নাকি এগুলো হলো আবরণ? তার প্রকোষ্ঠ। আচ্ছা প্রকোষ্ঠ। হ্যাঁ তিনটা হলো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ বোঝো, চেম্বার বোঝো, মিস ইংলিশ তো বুঝি। হ্যাঁ চেম্বার তো বোঝো তাই না, এই চেম্বার আর কি। তাহলে এই যে প্রকোষ্ঠ যে তিনটা আছে, আমরা প্রথমে যে প্রকোষ্ঠটা জানলাম সেটা হলো স্ক্যালা কি, আমরা স্ক্যালা ভেস্টিবুলি, এরপরে জানলাম স্ক্যালা মিডিয়া আর একটা হলো স্ক্যালা টিম্পেনি। এটা এখন আস্তে, প্রকোষ্ঠ, এটা আস্তে আস্তে, মানে একটু স্লো মিস, অনেক ফাস্ট মিস। আচ্ছা অনেক ফাস্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে স্ক্যালা যে ভেস্টিবুলি আছে এবং স্ক্যালা যে টিম্পেনি, এই দুটো প্রকোষ্ঠ পূর্ণ থাকে হলো পেরিলিম্পে। স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা যে টিম্পেনি আছে, এই দুটো প্রকোষ্ঠই পূর্ণ থাকে কিসে, পেরিলিম্পে। তাহলে একটা প্রকোষ্ঠ বাকি থাকলো, তার নাম কি, স্ক্যালা মিডিয়া। এটা কিসে পূর্ণ থাকে, এন্ডোলিম্পে। এটুকু বুঝেছো? হ্যাঁ মিস এখন আমরা যে তিনটা প্রকোষ্ঠ বললাম, এই তিনটা প্রকোষ্ঠের মধ্যে মাঝের যে প্রকোষ্ঠটা সেটাকে বলা হয় কি, স্ক্যালা মিডিয়া। এই স্ক্যালা মিডিয়ার উপরে থাকে হলো একটা ঝিল্লি, তার নাম হলো কি, রেসনার ঝিল্লি, এবং নিচের দিকে যে ঝিল্লিটা থাকে সেটা হলো ব্যাসিলার ঝিল্লি।
এই যে রেসনার ঝিল্লি এবং যে ব্যাসিলার যে ঝিল্লি আমরা বললাম, এই রেসনার এবং ব্যাসিলার ঝিল্লি, এই আমরা রেসনার যে ঝিল্লি উপরে থাকে, এই ঝিল্লির উপরে আবার কিছু কোষ আছে, এপিথেলীয় কোষ। এই এপিথেলীয় কোষগুলো রূপান্তরিত হয়। এপিথেলীয় কোষগুলো কি হয়? রূপান্তরিত হয়। রূপান্তরিত হয়ে তারা কি গঠন করে? সংবেদী অর্গান অফ কর্টি গঠন করে। সংবেদী কি গঠন করে? অর্গান অফ কোর্টি। এবং এই যে সংবাদে অর্গান অফ কোর্টি গঠন করলো, এবং এই যে আমরা যে এদের যে শীর্ষ আছে একদম চূড়ায়, শীর্ষ মানে কি আমরা জানি যে চূড়ায়, এই চূড়ার যে ককলিয়ার যে ঊর্ধ্ব এবং নিম্ন যে প্রকোষ্ঠ আছে, এখানে একটা সরু নলাকার অংশের সঙ্গে যুক্ত থাকে। দেখো আমরা কিন্তু এর উপরের দিকে একটা প্রকোষ্ঠ, এই যে স্ক্যালা ভেস্টিবুলি বলেছি, নিচে স্ক্যালা টিম্পানি বলেছি। তাহলে দেখো এই যে প্রকোষ্ঠগুলো আছে, এই প্রকোষ্ঠগুলো একটা সরু চিকন একটা নলের সাহায্যে তারা কি করে? যুক্ত থাকে। তারা যে চিকন নলের সাথে যুক্ত থাকে তার নাম হলো হেলিট্রি কেমিয়া, হেলিট্রি সরি হেলিট্রো হেলিকোট্রিমা, তার নাম হলো হেলিকোট্রিমা। তাহলে আমরা এই যে নারীর তিনটা যে প্রকোষ্ঠ দেখলাম, এবং এই প্রকোষ্ঠগুলো আমরা যে বললাম যে এগুলো তার শীর্ষে থাকে, ককলিয়ার শীর্ষে, এবং উপরে এবং নিচের এই প্রকোষ্ঠটা একটা সরু নালী দিয়ে কি থাকে? যুক্ত থাকে। সেই সরু নালীটার নাম আমরা কি শিখলাম? হেলিকোট্রিমা। হেলিকোট্রিমা। বোঝা গেছে? জি মিস। এখন আমরা বুঝেছি। জি মিস, এরকম হ্যাঁ, একটু পড়াইলে মিস ভালো মতো বোঝা যায় আর কি। সেটা তো তোমাদের বলতে হবে। আমাদের তো ক্লাসে তোমরা অনেক স্টুডেন্ট থাকো, আমাদের তো লেকচার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, একদিন দুই দিন তো না। তখন হয় কি, তোমাদের ক্লাসে তো তোমরা মনে করো কমপক্ষে 30 জন থাকো, তার নিচে তো না, এরকম হয় না? জি তো মিস। দেখা যায় ওদের জোরে তোমাদের তখন লেকচার না দিলে তো পিছন থেকে শুনতে পায় না। আর তখন এটা অভ্যাস হয়ে গেছে, ওই লেকচার দিতে দিতে ওই স্পিডটা চলে আসছে। ঠিক আছে? তো তোমাদের একটু বলতে হবে, বললেই তো হয়ে যাবে। তাহলে আমরা যেটা পড়লাম, মিস আমরা তো শুধু এই শ্রবণ যে অঙ্গটা পড়লাম মিস। হ্যাঁ, আমরা শ্রবণ অঙ্গ এবং ভারসাম্য অঙ্গ দুটোই পড়লাম। ভারসাম্য অঙ্গ আগে পড়েছি। ভারসাম্য অঙ্গ পড়েছি। কেউ রেসপন্স করো, রুবায়েত, তারপরে এআই কার, নাহিন নাকি? যারা আমরা আগে মিস ছিলাম। আমি এতক্ষণ কথা বলতেছিলাম, আর ওই যে স্বামী খান আছে। সামিও আছে না? সামি স্বামী কার সঙ্গে খান। কথা বলছিল? মিস, আমি হলাম এতক্ষণ কথা বলতেছিলাম, আমি নাহিন মিস। ও, নাহিন কথা বলছিলা? আচ্ছা, জি। তাহলে আমাদের আমরা ক্লাসে আছে মিস আর 3 জন আছে। সেটা হলো এখন ওই যে ঋতু আছে, রুবায়েত আছে, আর হলো স্বামী খান আছে। আর কেউ নাই। ও, আগে তো অনেকগুলোই ছিল, সব চলে গেল অ্যাটেন্ডেন্স না হ্যাঁ, দিয়ে। ওই যে এম এম হাসান ছিল, হৃদয় ছিল, হয়ে গেল। হ্যাঁ, ওদেরকে তো বললাম যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। ম্যাম তাহলে লাস্টের ইংলিশ ক্লাসটা করতে অনেক কষ্ট হয়ে যায়। তখন ম্যাম ছাত্র থাকেও না, এত কেউ কথাও বলে না, মাঝে মাঝে ম্যাম ঘুমাইছে পড়ে। অনলাইনে না এতক্ষণ আসলে তোমাদের ইয়ে হয়ে যায়। উম, তো যাই হোক, আমরা যে মিস শ্রবণ মেনলি অঙ্ক এবং সব ভারসাম্য। একঘেয়েমি হয়ে গেছে, তো এর জন্য মিস কেউ ইন্টারেস্ট পাইতেছে না, কিছু ইন্টারেস্টিং করা লাগবে ক্লাসে। কেন? তোমরা কেন ইন্টারেস্ট পাচ্ছ না? সেকেন্ড ইয়ারে উঠে কি ইন্টারেস্ট হারাই ফেললা? ম্যাম একটা জিনিস কিন্তু ফেয়ার হইতেছে না আমাদের সাথে। ম্যাম কি? কলেজ যখন ম্যাম খোলা ছিল তখন ওই যে ম্যাম একটা নোটিশ আসবে বা আমরা অপেক্ষা করছিলাম যে শনিবার বন্ধ থাকবে। ম্যাম অনলাইন ক্লাস আচ্ছা। এসে বলতো শনিবার আবেদন গেল। মিস ওই শনিবার এখন 6 মাস পর্যন্ত টানতেছে। এখন তো তোমরা ছুটিতেই আছো, তোমরা ঘরে বসে বসে শুয়ে শুয়ে ক্লাস করছো, তোমাদের রেসপন্সই পাওয়া যায় না। হ্যাঁ, এই স্বামী খানের শনিবারে ছুটি লাগবে মিস। শনিবারে ছুটি লাগবে না? আহ, মিস একদিন ও দিয়ে আসলে দেন তো মিস। রেগুলার। হ্যাঁ, একটু দিয়ে অ্যাটেন্ডেন্স দেন মিস, শিটটা দিয়ে দিই, একদিনের ছুটি। তারপরে কথা বলছে। হ্যাঁ, ওরা তো চলেই গেল বলো। মিস আমাদের প্র্যাকটিক্যালের কি হবে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল। দাঁড়াও আসি, আগে ইয়েটা দিলেই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো।
হ্যাঁ, তোমাদের প্র্যাকটিক্যালের কি হবে এটা বলছিলা তাই না? প্র্যাকটিক্যাল আসলে যখন আমাদের কলেজ খুলবে তখন করে নিব। এখন তো তোমাদেরকে আমি যদি সিলেবাসটা দিয়ে দেই, তোমরা কিভাবে করবা? কারণ তোমাদের সলিউশন না, শিট না দিলে তাহলে কি তোমাদের এখানে যদি শিটটা দিই তখন কি তোমরা আঁকাইতে পারবা দেখে দেখে? তোমাদের যদি গ্রুপে দিয়ে দেই, তোমরা যদি মনে করো তাহলে গ্রুপে দিয়ে দেওয়া যাবে। তবে তোমরা যদি শিটটা ফটোকপি করে নিয়ে লাইটিং করো তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এখন তোমরা যেটা বেটার মনে করো খাতা করার জন্য সেটা করতে পারো। আর শিখানোর বিষয় যেটা, এটা আসলে প্র্যাকটিক্যাল শিখতে খুব একটা সময় লাগে না। আমি তো মোটামুটি তোমাদের কিছু করিয়েছি, তোমাদের ওর মধ্যেই ম্যাম থাকবে আপনি যে কি সেকশন। প্র্যাকটিক্যাল করে মানে করেছিলেন না ম্যাম? হ্যাঁ, তোমাদের তো স্পেসিমেন কপিগুলো দেখিয়েছিলাম। তারপরে হলো তোমাদের তেলাপোকা, অনেক সেকশনে যে তো তেলাপোকাটা করিয়েছি, মনে আছে কিনা তোমাদের জানি না। তেলাপোকা করিয়েছে না? তারপরে টাকি মাছ, দু একটা সেকশনে টাকি ম্যাম মাছও টাকি মাছ করিয়েছি। হয় নাই, কিন্তু যে তেলাপোকা তেলাপোকাটা মিস হয়েছে, প্রজেক্টরে দেখছিলাম। হ্যাঁ, তেলাপোকাটা তোমাদের প্রজেক্টরে দেখানো হয়েছিল। আবার তেলাপোকা অনেক সেকশনে আবার ইয়েও করিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, এটা সময় লাগে না, ওটা পরীক্ষার 2 দিন আগে করলেও তোমরা পারবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ প্র্যাকটিক্যালের জন্য আমরাই আছি। প্র্যাকটিক্যাল কিভাবে ভালো করতে হবে এটা আমরা চেষ্টা করব তোমাদের অবশ্যই। কিন্তু কথা হলো যে বাবা, থিওরিটা তো আসলে আমরা পারবো না, থিওরিটা তোমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে করতে হবে। কিন্তু যেভাবে তোমাদের দিনে দিনে তোমরা যেভাবে অ্যাটেন্ডেন্স ক্লাস থেকে সরিয়ে যা, তোমরা এই যে অনলাইন ক্লাস থেকে সরে যাচ্ছ, এতে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। কিন্তু অনেকেই বুঝছে না এটা। হ্যাঁ, অনেকেই বুঝছে না। তোমাদের অবশ্যই ক্লাসগুলো করতে হবে, ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ সায়েন্সের স্টুডেন্ট ক্লাস না করলে আসলে পড়া হয় না। যেমন এই যে এখন তোমাদের ধরো আমি যে ভারসাম্য অঙ্গ পড়ালাম এবং শ্রবণ অঙ্গ পড়ালাম, এই দুটো আশা করি তুমি যদি এখন একটু কিছুক্ষণ পরে টেবিলে বসে যদি 10 মিনিট দেখো, আমার মনে হয় তুমি কিছু লিখতে পারবা। কিন্তু যে ক্লাস করে নেয়, যে শোনে নেয়, সে তো এক কলমও লিখতে পারবে না। পারবে বলো? তার পক্ষে কখনোই সম্ভব না। তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পারছো আজকে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, ঠিক আছে। এই প্রবলেম হয়েছিল, ঠিক আছে। তো আজকে আর নতুন কিছু ধরবো? এখন নতুন ধরা মানে ছবি আঁকাইতে হবে, শ্রবণ ও ভাষা রক্ষায় কানের ভূমিকা। আমি আর চাচ্ছি না যে এটা ট্রাই শুরু করব, কারণ একদমই কয়েকজন আমার ছাত্র নিয়ে শুরু করলে আবার নিজেরই খারাপ লাগতেছে। কারণ কিছুটা হলেও আসলে এই ছবিটা অনেক ইম্পর্টেন্ট এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে যেটুকু পড়ালাম তোমরা সবাই বাসায় অবশ্যই এটুকু পড়বে বাবা। হ্যাঁ, আমরা তাহলে আজকে কি পড়লাম? আমরা আমাদের যে ভারসাম্য যে অঙ্গ আছে এটা সম্পর্কে জানলাম এবং শ্রবণ অঙ্গ সম্পর্কে জানলাম। আমরা এই দুটো জিনিস একটু ভালো করে পড়ি এবং যে ছবিগুলো ম্যাম দিয়েছে তার মধ্যে প্রথম যে ছবিটা দিয়েছি মানুষের কানের গঠন, এই ছবিটা একটু আমরা আঁকাই। ঠিক আছে, তাহলে আমাদের জন্য এটা উপকার হবে এবং এক্সামে অবশ্যই আমরা এটা কি করতে পারবো, ড্র করতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ মিস।